বিয়ের প্রথম রাতে সে আমার কাছে একা আসেনি, সাথে আরও একজনকে নিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম বন্ধু হবে হয়তো, তাই পরিচয় করাতে নিয়ে এসেছে। কিন্তু সে আমায় ভুল প্রমাণ করে নিজে থেকেই বলে ওঠে, আজ তোমার সাথে আমি নয়, সে বাসর করবে, খুশি করে দাও ওকে। নিজের স্বামীর মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কানকে একদমই বিশ্বাস করতে পারিনি। বুকের ভিতরটা ধুকধুক শুরু করেছিল। এক মুহূর্তের জন্য ফিরে হয়ে গিয়েছিলাম। মনে অনেক আশা নিয়ে তার বাড়িতে পা রেখেছিলাম, যদি এই জীবনে একটু সুখের দেখা পাই। আমার বয়স তখন 12 বছর। তখন মায়ের পরকীয়ার জের ধরে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। বাবা অনেক চেয়েছিল আমায় তার কাছে নিয়ে যেতে, কিন্তু মা আমায় কিছুতেই বাবার কাছে যেতে দেয়নি। আমিও মাকে ছেড়ে যেতে চাইনি, মায়ের সাথেই রয়ে গিয়েছিলাম। বাবার সাথে ডিভোর্সের 2 সপ্তাহ পর মা আবার নতুন করে সংসার সাজায়। আমি মায়ের সেই স্বামীকে একটুও পছন্দ করতাম না। ওনাকে বাবা বলে না ডাকায় মা একদিন আমায় খুব মেরেছিল। খুব কষ্ট পেয়েছিলাম। একদিন জানতে পারি এই সেই লোক যার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গিয়েছিল। বাবা মাকে কোনোদিন মিথ্যে অপবাদ দেয়নি। সত্যি মা পরকীয়ায় জড়িয়ে গিয়েছিল। মায়ের প্রতি মনের মধ্যে প্রচুর ঘৃণা জন্মাতে থাকে। মা সেই লোকটার জন্য এতটাই পাগল ছিল যে লোকটা মাকে যা বলতো মা তাই করত। শত কষ্ট বুকে চেপে বাবার জন্য অনেক অপেক্ষা করতাম। এই বুঝি বাবা এসে আমাকে এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু বাবা আর কখনোই ফিরে আসেনি। এখনও জানি না আমার বাবা আছে, কেমন আছে, কোথায় আছে। ওই লোকটার কথায় মা আমার পড়াশোনা বন্ধ করে দেয়। নিজের মা আমার সাথে সৎ মায়ের মতন ব্যবহার করে। ঘরের যাবতীয় সব কাজ আমায় দিয়ে করাতো। পান থেকে চুন খসলেই খুব মারতো, খুব অত্যাচার করতো আমার ওপর। একদিন মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, কেন তোমরা আমার সাথে এমন করছো? আমি তো তোমারই মেয়ে, কেন আমায় এত কষ্ট দিচ্ছ? আমি যে আর পারছি না মা। মা আমায় একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমি নাকি তার নিজের মেয়ে নই। বাবার শারীরিক সমস্যার কারণে মা গর্ভধারণ করতে পারেনি, তাই তারা আমায় দত্তক নেয়। সত্যি বলতে আমার পুরো দুনিয়াটা এমনিতেই ওলটপালট ছিল। মায়ের এমন কথায় আমার একটুও কষ্ট হয়নি, শুধু একটু অবাক হয়েছিলাম। নিজের মেয়ের সাথে কি কেউ এমন করতে পারে? বাবা আমায় খুব ভালোবাসতো, তাই বাবার কাছে আমায় যেতে দেয়নি। বাবার সুখ নাকি মায়ের পছন্দ নয়, তাই বাবার থেকে আমায় কেড়ে নেয়। খুব একা হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন 16, শারীরিক দিক থেকে তখন আমায় অনেকটা বড় লাগতো। এমনি এক রাতে রান্নাঘরে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে কারোর হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি ওই লোকটার হাতে আমার ওড়না, আর লোকটা আমার দিকে কুকুরের মতন তাকিয়ে লালা ফেলছে। ভয়ে রান্নাঘরের এক কোণে চলে যাই। সেও ধীরে ধীরে আমার কাছে এসে বসে। তার মতলব বুঝতে পেরে চিৎকার দিয়ে উঠি। কোথায় যেন থেকে মা দৌড়ে আসে। আমাদের এমন অবস্থায় দেখে মা ভীষণ রেগে যায়। মাকে দেখে লোকটা আমার ওড়না আমার মুখের ওপর ছুঁড়ে মেরে চলে যায়। সেই রাতে মা আমার খুব মারে। মা ওই লোকটাকে ভীষণ ভালোবাসতো, তাই হয়তো তার রাগ আমার উপর দিয়ে ওঠায়। মায়ের মার খেয়ে 2 দিন ভীষণ জ্বর ছিল, হাঁটতে পারছিলাম না। তবুও ঘরে প্রতিটা কাজ আমায় করতে হয়েছে। মায়ের ওই স্বামীর ভয়ে মা আমাকে বাড়ি থেকে তাড়ানোর উপায় খুঁজতে থাকে। আমার বিয়ে ঠিক করা হয়। যার সাথে আমার বিয়ে ঠিক করা হয় তাকে আমি বিয়ের আগে পর্যন্ত দেখিনি, চিনিও না। শুনেছিলাম আমার বর মায়ের ওই স্বামীর সাথে কিসের যেন ব্যবসা করে, সেই সূত্রে মা তাকে চেনে। এই জাহান্নাম থেকে বের হয়ে নিজের স্বামীর বাড়ি এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। এবার যদি জীবনে একটু সুখের দেখা পাই। স্বামীর বাড়ি এসে জানতে পারি ওনার পরিবারে কেউ নেই, উনি একাই এই বাড়িতে থাকেন। মনে মনে খুব লোভ হয়েছিল, ওনার শূন্য মনে শুধু আমারই জায়গা হবে, ওনার সব ভালোবাসা জুড়ে শুধু আমিই থাকবো। খুব আশা ভরসা নিয়ে বাসর ঘরে বউ সেজে ওনার জন্য অপেক্ষা করেছিলাম। এই বুঝে উনি এসে আমার ঘোমটা তুলবেন আর আমি লজ্জায় লাল হয়ে যাব। তখন উনি আমার লজ্জা ভাঙাবেন। আমার সব স্বপ্ন মাটি করে উনি বাসর ঘরে অন্য লোক নিয়ে এসে তার সাথেই আমাকে রাত কাটাতে বলেন। খুব
খুব ভয় পেয়ে যাই। এক জাহান্নাম থেকে বের হয়ে বুঝি আর এক জাহান্নামে প্রবেশ করলাম। উনি আমাকে কিছু কাপড় হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলে রুমের বাইরে চলে যান। ধরেই নিয়েছিলাম আমার জীবনটা শেষ। স্বামী হয়ে কি করে নিজের বিয়ে করা বউকে অন্যের হাতে তুলে দিতে পারে? কি করে আমার সব স্বপ্ন এইভাবে চুরমার করে দিতে পারে? সেও বুঝি মায়ের সেই স্বামীর মতো। চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। চিৎকার করে বাবাকে ডাকতে ইচ্ছা করছিল। বাবার সাথে থাকলে হয়তো আজ আমার এমন অবস্থা হতো না। কিছুক্ষণ আগেও এই ঘরটাকে আমার দিন বদলে যাওয়ার কারণ ভেবে এখন মনে হচ্ছে সত্যি সেই ঘরটা আমার দিন বদলে যাওয়ার কারণ হবে। তবে নতুন করে নয়, পুরনো কষ্টে ঘি ঢালার মতন করে। বুকটা চিরে কান্না করতে থাকি। হঠাৎই আমার স্বামীর সাথে আসা লোকটা আবার রুমে প্রবেশ করে। রুমে ঢুকে লোকটা আমায় ধমক দেয়। কেন আমি এখনও বিয়ের কাপড় চেঞ্জ করিনি। ঝাঁপিয়ে পড়ে ওনার পা দুটো ধরে কান্না করতে থাকি। কিন্তু লোকটা আমার চুলের মুঠি ধরে আমায় দাঁড় করায়। নিচ থেকে ওপর পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয়। এত সুন্দর কেন রে তুই? শুনলাম তুই নাকি এখনও ভার্জিন। কত মজা হবে আজ রাতে। তোর জিভটা রঙিন করে দেবো আমি। কাপড় খোলো। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না আমার। শুধু ওনার দিকে হাত জোর করে কেঁদেই যাচ্ছিলাম। কিন্তু এই লোকটার মন একটুও বলেনি। আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আঁচল টেনে কাপড় খোলার চেষ্টা করে। মনে মনে ভেবেই নিয়েছি এই জীবন আর রাখবো না। লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে টেবিল থেকে ফল কাটার ছুরিটা হাতে নিই। নিজের গলায় ছুরি ধরে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকি। লোকটাও বেশ ভয় পেয়ে যায়। লোকটা নরম গলায় কথা বলতে বলতে ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ায়। তার উদ্দেশ্য ছিল এক ঝটকায় আমার হাত থেকে ছুরিটা নিয়ে নেবে। আমায় কিছুটা সামনে এসে লোকটা এক লাফ দিয়ে ছুরিটা ধরার চেষ্টা করে। ছুরিটা ওনার দিকে তাক করে ধরি। লাফ দেওয়ার ফলে লোকটা এসে সোজা ছুরির ওপর পড়ে। মুখ হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে সে। ভালো করে খেয়াল করে দেখি ছুরিটা ওনার বাম চোখে ঢুকে গেছে। চোখ দিয়ে অঝরে রক্ত বের হতে থাকে। মুহূর্তেই লোকটা জ্ঞান হারায়। ভীষণ ভয় পেয়ে যায়। দরজার বাইরে থাকা আমার স্বামী নামক লোকটা জোরে জোরে বলতে থাকে, জলদি কর, এখনও আমিও ছুঁয়ে দেখিনি, তাড়াতাড়ি আয়। এই মানুষ নামক নরপশুর হাত থেকে বাঁচার জন্য জানলার থাই গ্লাস খুলে রুম থেকে বেরিয়ে পড়ি। জানলার কোনো গ্রিল না থাকায় আমার বের হতে কোনো সমস্যা হয়নি। রুম থেকে বের হয়েই দৌড়াতে থাকি। অন্ধকারে চোখ বন্ধ করেই দৌড়াতে থাকি। জানি না কতক্ষণ দৌড়াই। একটা সময় জ্ঞান হারিয়ে পড়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশেই একটা বয়স্ক মহিলা বসে আছে। কি হয়েছে মা তোমার? কোথায় থেকে এসেছো? আমি এখানে কি করে এলাম? সকালে নামাজে উঁচু করতে বের হয়ে দেখি তুমি আমার কলপাড়ে পড়ে আছো। তাই তোমায় তুলে এনে এখানে নিয়ে এলাম। কে তুমি মা? ওই ভদ্রমহিলাকে সব কিছু খুলে বলি। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার দিকে করুণাময় দৃষ্টিতে তাকান। এই পশুটার ভাগ্যে বুঝি তুমিই পড়লে। জানো সে কে? কে? এই এলাকার নামকরা পতিতা ব্যবসায়ী। আর তুমি কি না তাকেই বিয়ে করলে? বিয়ের আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না। এখন সে যদি জানতে পারে যে তুমি এখন এই এলাকায় আছো, তোমায় সে খুঁজে বের করবেই। এখন আমি কি করব? আজ সারাদিন তুমি এখানেই লুকিয়ে থাকো। রাতের আঁধারে এই এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কোথায় যাব আমি? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। বাঁচতে চাইলে তোমাকে যেতেই হবে। তুমি অন্য কোনো শহরে চলে যাও। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। তার চেয়েও নিষ্ঠুর এই পৃথিবীর মানুষগুলো। ওরা আমায় বাঁচতে দেবে না। দেখো মেয়ে, তুমি এখনও ছোট। জীবনের মানেটা তুমি এখনও জানো না। তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, আজ রাতেই আমি অন্য কোথাও চলে যাব। রাতের আঁধারেই বেরিয়ে পড়ি এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। সেই ভদ্রমহিলা আমায় একটা বোরকা দেয়, সাথে কিছু টাকাও দেয়, যেন ক্ষুধা লাগলে কিছু খেতে পারি। অন্ধকারে হাঁটতে হাঁটতে স্টেশন পর্যন্ত চলে আসি। কিন্তু তখনও আমি জানতাম না আমি কোথায় যাব। দূরপাল্লার কোনো একটা বাসে উঠে যাব। যা হওয়ার হবে। টিকিট নেওয়ার জন্য কাউন্টারে গিয়ে দেখি আমার সেই স্বামী নামক মানুষটা ভেতরে একটা লোকের সাথে কথা বলছে। ওনাকে দেখেই কাউন্টার থেকে বের হয়ে বড় রাস্তা ধরে দৌড় দিই। উনিও আমার পেছন পেছন দৌড়াতে থাকে। তখনই মনে পড়ে আমার মুখটা বোরকা দিয়ে ঢাকা ছিল। উনি আমাকে চিনতে পারতেন না। ইস, কেন আমি বোকার মতন দৌড় দিলাম। মনে ভয় নিয়ে এলোপাথারি দৌড়াতে থাকি। নিজের জীবনের প্রতি মায়াটাই উঠে গিয়েছিল। কী নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? কার ভরসায় বাঁচবো? আমি বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পেলাম না। রাস্তার পাশ থেকে রাস্তার মাঝ দিয়ে দৌড়ে শুরু করি। তার হাত ধরা পড়ল, হয়তো বেঁচে
থেকেও আমার মরে যেতে হবে। এর চেয়ে ভালো সহজ মৃত্যুটাই হোক। একটা গাড়ি এসে সজোরে আমায় ধাক্কা করে। ছিটকে গিয়ে রাস্তার সাইডে পড়ি। জ্ঞান হারানোর আগে দেখতে পাই আমার স্বামী নামক লোকটাও আমার পাশে পড়ে আছে। আমার পিছু নিতে গিয়েও সেও আমার সাথে অ্যাক্সিডেন্ট করে। পুরো রাস্তা রক্তে স্যাঁতস্যাঁত করছে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের পাশে থাকবেন।